পরিযান পর্ব ২৬। বৈঠকে উপস্থিত সবাই স্বাভাবিক থাকলেও বধূ বেশে বসে থাকা তনয়ার মনে জাগল কৌতূহল। বিস্মিত চোখে তাকালো পর্দার অপর প্রান্তে থাকা ব্যক্তির পানে, কিন্তু মুখটা দেখে বোঝা যাচ্ছে না। পরি তবুও দেখার চেষ্টা করছে ঘুমটার ফাঁকে, কিন্তু সে ব্যর্থ। পরি কি ভুল শুনল? যদি সঠিক শুনে থাকে তাহলে বাকি সবাই এত স্বাভাবিক কেন? কিছু কি হয়েছে? মাথা ঘুরে উঠল পরির, চেয়েও শান্ত থাকতে পারছে না। ওদিকে কবুল বলার জন্য বারবার তাড়া দিচ্ছেন কাজী সাহেব। পরি রয়েছে অন্য ধ্যানে, ঘোর কাটছে না কিছুতেই। অনেকক্ষণ ধরে সবাই বলছে কবুল বলতে, কারো কথা পরির কান অবধি পৌঁছয়নি। শেষে আফতাব দিল ধমক, সব মেয়েরা থেমে গেল। পরি চমকে উঠে বাবার দিকে তাকাল। আফতাব গম্ভীর সুরে বলে, এত দেরি করছো কেন পরি? তাড়াতাড়ি কবুল বলো। পরপর কয়েক ঢোক গিলে পরি ৩ কবুল পড়ে ফেলে, কিন্তু শরীরের ভর আর ধরে রাখতে পারে না পরি। ঢলে পড়ে কুসুমের গায়ে। পরির ঘুমটা আরও টেনে দিয়ে কুসুম ঝাপটে ধরে পরিকে। কুসুম জোরেই বলে উঠল, পরি আপা, আপনার কি হইছে? সামনের পর্দাটা সরিয়ে ফেলা হলো। আফতাব মহিলাদের সব সামলাতে বলে কাজীকে নিয়ে চলে গেল। পরিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে সবাই। এই মুহূর্তে ঘরে নিয়ে যাওয়া দরকার পরিকে। বৈঠকে আর মহিলাদের থাকা সম্ভব নয়। মেয়ের খবর শুনে মালা দৌড়ে এলো। কয়েকবার ডাকল পরিকে, কিন্তু পরি সাড়া দিল না। শায়ের এখনও আগের মতোই বসে আছে, দৃষ্টি তার নত অবস্থায়। মালা আদেশ দিলেন পরিকে নিজের ঘরে দিয়ে আসতে। আদেশ পেয়ে শায়ের উঠে দাঁড়াল, হাত বাড়িয়ে কোলে তুলে নিল তার সদ্য বিবাহিত স্ত্রীকে। তারপর অন্দরে পা ফেলল। অনেকগুলো বছর পর এই প্রথম আফতাব ব্যতীত কোনো পুরুষ অন্দরে পা ফেলেছে। কুসুম আগে আগে গিয়ে পরীর ঘর দেখিয়ে দিল। সিঁড়ি বেয়ে দোতলার একেবারে কোণার ঘরটা পরীর। পালঙ্কের ওপর পরীকে শুইয়ে দিয়ে শায়ের কক্ষ ত্যাগ করল। কুসুম আর মালা রইল সেখানে। নূরনগর গ্রামের প্রতিটা মানুষ আজ পরীকে নিয়ে কথা বলতেছে। ৪ গ্রামের জমিদার আফতাব, ধন সম্পদ কম নেই তার, যেন এক রাজা, আর মেয়েগুলো দেখতে রাজকন্যার থেকে কম নয়। সোনালি আর রূপালির থেকেও বেশি সুন্দর পরী। এমন সোনাবরণ মেয়ের বিয়ে হল শেষে এক সামান্য কর্মচারীর সাথে। এটা কেউই মানতে পারছে না। কোথায় রাজকন্যা আর কোথায় প্রজা? আফতাবের এমন সিদ্ধান্ত মানতে পারছে না গ্রামবাসীরা। শায়ের ছেলে হিসেবে খারাপ না, সবাই ভালো জানে তাকে, কিন্তু তাই বলে জমিদার কন্যা বিবাহ করার যোগ্যতা ওর নেই। বড় মেয়ে তো নিজের কপাল নিজেই পুড়িয়েছে, আর ছোট মেয়ের কপাল আফতাবই পোড়াল। গোবরে পদ্মফুল মানায় না। বাইরে সবাই নানা ধরনের কথা বললেও জমিদার বাড়ির আঙিনায় আসতেই সবার মুখ বন্ধ হয়ে যায়। থমথমে পরিবেশ, কারও মুখে কথা নেই। শেখর না আসাতে এমনিতেই আফতাব বেশ চটে আছে। এখন কেউ ভালো কথাও আফতাবের সামনে বলতে পারছে না। সব কথাই তেতো লাগছে তার কাছে। এমনকি নিজের ভাই আখিয়াকেও অসহ্য লাগছে। জ্ঞান ফিরেছে পরীর। চোখ মেলে আশেপাশে তাকালে পরী বুঝতে পারল সে নিজের ঘরে আছে। তাহলে কি পরী এতক্ষণ স্বপ্ন দেখছিল? পরী চট করে উঠে বসল। ঘরে কুসুম ছাড়া আর কেউই নেই। তাই কুসুমকে জিজ্ঞেস করল, আমি এখানে কিভাবে এলাম কুসুম? আমি তো বৈঠকে ছিলাম। আর তখন? পরী একটু থামল, তারপর বলল, বিয়ে কি হয়ে গেছে? কন কি আপা, আপনার মনে নাই? আপনি তো কবুল কইয়া হুশ হারাইলেন। আর বিয়েটা কার সাথে হয়েছে? আপনি দেখি সব ভুলে গেছেন। শায়ের ভাইয়ার লগে আপনার বিয়া হইছে। তাহলে শহরের ওই ছেলেটা কোথায়? কুসুম থামল, বড় করে নিঃশ্বাস ফেলে বলল, জানি না আপা, আমরা সবাই তো বরের অপেক্ষা করতাছিলাম। দেরি দেখা শায়ের ভাইয়া তো লোক পাঠাইছিল। হেই লোকগুলান শহরে যাইয়া ফিরা আইছে, তাও বরযাত্রী আহে নাই। শহরে বাবুর বাড়িতে যাইয়া কেউরে পায় নাই। এখন কি হইব? হেললেগ্গা বড় কর্তা শায়ের ভাইয়ার লগে আপনার বিয়া দিল। ওরা গেল কোথায়? হঠাৎ করে তো কোনো মানুষ উধাও হয়ে যায় না। কে জানি, গতকাল তো শায়ের ভাইসহ আরও মানুষ যাইয়া দেখা কইরা আইছে। এখন কই আছে কে জানে। তয় একখান কথা কইয়াপা, শহরের পোলাডারে আমার ভাল লাগে নাই। হেগোর লগে বিয়া না হইছে শুকুর করেন। হেগোরে নিয়া ভাইববেন না। কোথায় যাইব? বড় কর্তা একবদ ধরতে পারলে মাইরা ফেলব। জমিদারের লগে রসিকতা। পরি আর কথা বাড়াল না, হাঁটু মোড়ে ওখানেই বসে রইল। কিছুক্ষণ বাদেই মালা আর জেসমিন আসল। মালা কুসুমকে বলল পরীর কাপড় গুছিয়ে দিতে। পরি বলে উঠল, কাপড় গুছাবে মানে? আমি কোথায় যাব? শ্বশুর বাড়ি। পালঙ্ক থেকে নেমে পরি বলল, কিন্তু আম্মা, উনি তো আমাদের এখানেই থাকে, আমরা এখানেই থাকি। মালা জবাব না দিয়ে কুসুমের সাথে পরীর কাপড় গুছাতে লাগলেন। জেসমিন এগিয়ে এসে পরীর হাত ধরে বললেন, এখন শায়ের এই বাড়ির জামাই পরি, তার আর এখানে থাকা চলব না। লোকে কি বলবে? তখন তোমাকে নিয়ে যাইব এখনই। অনেক দূরের পথ পরি, তোমার গয়না সব খোলো আর শাড়ি বদলাও। পরি কিছু বলতে চাইল, কিন্তু জেসমিন বলতে দিল না। নূরনগর থেকে ৭ গ্রাম পার হয়ে নবীননগর। অনেক দূরের পথ পাড়ি দিতে হবে পরীকে।
পথে যদি চোর ডাকাতের পাল্লায় পড়ে তো গয়নাগুলো লুটে নেবে। তাই জেসমিন গয়নাগুলো একটা ব্যাগে ভরে মালার কাছে দিল। মালা সেগুলো পরীর জামা কাপড়ের মধ্যে লুকিয়ে দিল। মালার কথা মতো পরী বেনারসি খুলে সুতি শাড়ি পরল। মালা পরীর মাথায় ওড়না পেঁচিয়ে নেকাব বেঁধে দিল। তারপর গায়ে চাদর জড়িয়ে দিয়ে বললে, চাদর খুলবি না, বাইরে ঠান্ডা অনেক। আম্মা, আমাকে বিদায় করার এত তাড়া আপনার? মালার বুক কেঁপে উঠল। মেয়ে তার দিকে আঙুল তুলছে। পরী কি জানে না যে ওকে বিদায় দিতে কতখানি কষ্ট হচ্ছে মালার? জানলে এই প্রশ্ন করত না। মালা জবাব দিল না। পরীর হাত ধরে নিচে নেমে এলেন। পরী নিচে এসেই জুম্মানকে খুঁজতে লাগল। আজ সারাদিন সে তার ছোট ভাইটাকে দেখেনি। সবার মাঝে জিজ্ঞেস করতেও পারেনি। এখন যাওয়ার সময় তো জিজ্ঞেস করতেই পারে। পরী মুখ ফুটে কিছু বলার আগেই জুম্মান এসে হাজির। ভাইকে কাছে টেনে পরী বলে, কোথায় থাকিস তুই? আজ আমার সাথে দেখা করলি না কেন? আমারে ছাইরা চইলা যাবা আপা? বলতে বলতে কেঁদে ওঠে জুম্মান। পরী বলে, কাঁদিস না জুম্মান, আমি আবার আসব। তুই আমাকে আনতে যাবি কিন্তু। জুম্মান মাথা নাড়ে। পরী বিদায়ের সময় যেন কাঁদদা ভুলে গেছে। বাড়ির বাকি সবার একই অবস্থা। বিয়েটা উলটপালট হওয়াতে কারো বিস্ময় এখনও কাটেনি। কিসের কান্নাকাটি? পরী চোখের জল ফেলল রূপালীর কোলের নবজাতক শিশুটিকে কোলে নিয়ে। অল্পদিন ধরে সে দুনিয়ার আলো দেখেছে। পরী চেয়েছিল নিজে লালন পালন করবে, কিন্তু তা আর হল না। সবার থেকেই বিদায় নিল পরী। মায়ের হাত ধরে বাইরের পা দিল। যেই ঘর ওর নিজের ছিল, আজ সেই ঘর থেকেই বঞ্চিত হল সে। আজকের পর থেকে নিজের বাড়িতে মেহমান হিসেবে আসতে হবে পরীকে। কথাটা ভাবতেই দম বন্ধ হয়ে আসে পরীর। গরুর গাড়ি দাঁড় করানো। সেখানে যেতেই হুঁশ ফেলল পরীর। শক্ত করে মালাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল পরী। মালার চোখের পানিও বাদ সাধল না। মেয়েকে কিছুক্ষণ আলিঙ্গন করে গাড়িতে তুলে দিল। গাড়ি চলতে শুরু করল। কেউই যাচ্ছে না পরীর সাথে, শুধু শায়ের আর পরী। গাড়ির ভেতরে হারিকেন জ্বলছে। রাত বাড়ছে বিধায় কোনো মানুষের শব্দ পাওয়া যাচ্ছে না। শিয়াল, কুকুর, ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে, সাথে গরুর পায়ের শব্দ। শায়ের গম্ভীর হয়ে বসে আছে। পরীর থেকে বেশ দূরত্ব বজায় রেখে বসেছে। একবারও তাকায়নি পরীর দিকে। দেখে মনে হচ্ছে কিছু ভাবছে সে। এতক্ষণ ধরে পরীকে দেখে চলছে শায়ের। এই মুহূর্তে ওর স্বামীর মাথায় কি চলছে তা জানা দরকার। কিভাবে কথা শুরু করবে ভেবে পাচ্ছে না পরী। কিছুক্ষণ ইতস্তত করে বলেই ফেলল, আপনি কিছু ভাবছেন? এতক্ষণ পর পরীর দিকে তাকালো শায়ের। অন্যমনস্ক ছিল বিধায় পরীর কথা তার কানে গেল না। সে বলল, কিছু বললেন? বললাম, আপনি কেন বিয়েতে রাজি হলেন? আমাকে দেখলেই তো 10 হাত দূরে যেতে বলতেন। এখন কেন বিয়ে করলেন? আপনার বাবা বলেছে তাই। আব্বা বলল, আর আপনি রাজি হয়ে গেলেন? আমি তো আপনাকে বলেছি যে আপনার বাবা আমাকে যতটুকু করতে বলেন আমি ঠিক ততটুকুই করি। আপনাকে বিয়ে করতে বলেছে তাই করেছি, না হলে করতাম না। শেষ কথায় অপমানিত বোধ করল পরী। কুসুমের মুছে শুনেছে কত ছেলেরা নাকি পরীর জন্যে পাগল, অথচ এই ছেলেটাকে দেখো। পরী রাগ করে মুখ ঘুরিয়ে নিল। সে আর কোনো কথা বলল না। দুহাতের ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে পরী। এত রাত অবধি জেগে থাকা সম্ভব নাকি? আরও কতদূর কে জানে। শায়ের জেগে আছে। পরীর দিকে তাকিয়ে রইল এবার সে। এখনও মুখটা দেখা হল না। নেকাবের আড়ালের সৌন্দর্য নিয়ে ভাবছে শায়ের। কেমন দেখতে মেয়েটি? লোকজনের মুখে বলা চেহারা থেকে বাস্তব চেহারা কি বেশি মাধুর্যময়? একটু অপেক্ষা করলেই দেখতে পাবে শায়ের। মধ্যরাতে গাড়ি থামল নবীননগরে। বাকি পথটুকু হেঁটে পাড়ি দিতে হবে। তবে সমস্যা হলো পরী। সে এখনও ঘুমোচ্ছে। এবার কিভাবে ডাকবে শায়ের, সেই চিন্তায় ঘামছে সে। অস্বস্তিকর লাগছে ওর। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সে উপায় খুঁজতে লাগল। কিন্তু কপাল খারাপ যে কোনো উপায়ন্তর না দেখে শায়ের নিজেই ডাকল পরীকে। শুনছেন, এবার উঠতে হবে। চোখ মেলে তাকালো পরী। ঘুম জড়ানো কণ্ঠে বলল, কি হয়েছে? আমরা পৌঁছে গেছি, নামতে হবে। পরী নামল গাড়ি থেকে। শায়ের ব্যাগ নিয়ে হাঁটা ধরল। পরীর ঘুম ভাব কমেনি, ঢুলছে আর হাঁটছে। শায়ের তা খেয়াল করে বলে, এভাবে হাঁটলে পড়ে যাবেন তো, হাত ধরে হাঁটবেন। থমকে দাঁড়িয়ে পরী বলে, আমি পারব, আপনার হাত ধরতে যাব কেন? বাকি জীবন তো আপনার হাত ধরেই কাটাতে হবে। তাহলে আজকে না হয় বাদই দিলাম, বাকি জীবন আপনার হাত ধরব। শায়ের আর কথা বলল না। পরীও হাত ধরল না। কিছুক্ষণ হেঁটে ওরা একটা বাড়িতে পৌঁছল। অন্ধকারে ঠিক বুঝল না পরী কিছু। বাড়িটা কেমন দেখতে তাও আন্দাজ করতে পারল না। তবে উঠোনে দাঁড়িয়ে এটা বুঝল যে এখানে বেশ কয়েকটা ঘর আছে। শায়েরের পিছু পিছু পরী একটা ছোট ঘরের সামনে গেল। দরজায় কয়েকবার টোকা দিল শায়ের। ভেতর থেকে আওয়াজ এলো, কেডারে, এত রাতে দরজা গুতায় কে? শায়ের জবাব দিল, ফুপু, আমি শেহরান। একটু পরে একজন 50-এর বেশি বয়স্কা মহিলা দরজা খুলল। শায়েরকে দেখে সে খুশি হয়ে বলে, এত রাতে কই থেকে আইলি? ফুপু বলতে বলতে শায়ের ঘাড় ঘুরিয়ে পরীর দিকে তাকাল। মহিলাটি হারিকেন উঁচিয়ে পরীকে দেখে বলে, এই ছুরিটা কেডা?
পরি অবাক হল মহিলাটির কথা শুনে, কিন্তু পরমুহূর্তেই থমকে গেল, কারণ সায়ের জবাব দিয়েছে, আমার বউ।